আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তো আমাদের ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম ছবি কমিউনিটির সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে। তো সেখানে তোমাদের অনেকের আগ্রহ দিছি, তার সাপেক্ষে তোমাদের কিছু প্রশ্নের উত্তর এবং প্রিপারেশন কিভাবে শুরু করবা তার A to Z গাইডলাইন দিব। বিশেষ করে আমরা এখানে 4টা প্রশ্নের তোমাদের উত্তর দেব। আশা করা যায় যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের মনে এই প্রশ্নগুলো আসছে, তো এইগুলোর সমাধান যদি তোমরা পেয়ে যাও তাহলে আলটিমেটলি তোমরা খুব স্মুথলি সেকেন্ড প্রিপারেশন শুরু করতে পারো। তো প্রথম যে প্রশ্নটা আসে, তোমরা কিভাবে প্রিপারেশন শুরু করবা, 3 মার্ক তোমাদের যে কাটা যাবে এই 3 মার্কটা তোমরা কিভাবে কভার করবা এবং কোন কোন বই তোমাদের পড়তে হবে এবং কোন বইগুলো ভালো মতো ফলো করলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে একটা সাবজেক্ট নিশ্চিত করতে পারো, পাশাপাশি টপ যে সাবজেক্টগুলো সেগুলোতে তুমি সহজেই যেন চান্স পেতে পারো। এছাড়া ফুল সিলেবাস তোমাদের পড়তে হবে কিনা, নাকি অনেকে শর্ট সিলেবাস পড়বে, এটা নিয়েও আলোচনা করা হবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কিভাবে শুরু করবা। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিছো ইতিমধ্যে তোমরা দেখছো যে ম্যাক্সিমাম অর্থাৎ 24-25 সেশনে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিশেষ করে ম্যাথ পার্টটাতে সিলেবাসের বাইরে থেকে বেশ কিছু প্রশ্ন ছিল। যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি প্রশ্ন থাকাইছে সেখান থেকে তোমরা দেখবা বিগত বছরের প্রশ্নের টাইপগুলো থেকে যেগুলো থেকে প্রশ্ন আসে এবং বিগত বছরের প্রশ্ন অনেকগুলো কমন আসছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশে তোমাদের কিন্তু প্রবলেম হয়েছে, ঠিক আছে? বিশেষ করে বাংলা, ইংলিশ। তো ইংলিশে দেখা যায় যে অনেকেই প্রায় ফেলের কাছাকাছি একটা মার্ক চলে আসছে, ঠিক আছে? কারণ এখানে প্রশ্নগুলো ছিল একটা আনপ্রেডিক্টেবল, যেটা ধারণা করা হয়েছিল অমন প্রশ্ন আসে নাই বাংলা ইংলিশ দুইটার ক্ষেত্রে। তো এই দুইটা একটু প্রবলেম হয়েছে, যেহেতু একটা শিফটেই পরীক্ষা হয়েছে, তো এখানে কিন্তু আলটিমেটলি তোমরা অনেকেই বিপদে পড়ে গেছিলা। তো এই বছর যাদের চান্স হয় নাই, তুমি একটা বিষয় বুঝো, তোমাদের যদি চান্স না হয়ে থাকে, তুমি যদি চবিতে পরীক্ষা দিয়ে থাকো এবং তোমার টার্গেট যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকে, তো তোমার প্রথম বিষয় মাথায় রাখতে হবে যে তোমার কোন টপিকগুলোতে এখানে দুর্বলতা ছিল, ঠিক আছে? তুমি কোন বিষয়গুলোতে তোমার দুর্বলতা ছিল এটা তোমাকে ফাইন্ড আউট করা। তোমার প্রথম কাজ হচ্ছে তোমার দুর্বলতাটা তুমি খুঁজে বের করো, যে আমার এই চ্যাপ্টারের এই বিষয়গুলোতে প্রবলেম ছিল। তো তোমরা অনেকেই আসো যারা থিওরি বেস পড়াশোনা করো নাই, অর্থাৎ সূত্র রিলেটেড প্রশ্নগুলো যেগুলো ছবিতে আসে এই টাইপের প্রশ্নগুলো তোমরা মনে রাখতে পারো না, অর্থাৎ বেশিরভাগ গাণিতিক প্রশ্ন সলভ করে গেছো ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বাট অন্যরকম প্রশ্ন আসছে, এরকম হতে পারে। তো 24 স্ট্যান্ডার্ড অনেকেই চট্টগ্রামে পড়তে চাও, সেকেন্ড টাইম এসে অনেকে চট্টগ্রামকে টার্গেট করো, তাদের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে 24 জন্য তোমাদের প্রথমবার কোন টাইপগুলো ভুল ছিল, কোন অধ্যায়ে বা কোন বিষয়ে তোমাদের প্রবলেমগুলো বেশি ছিল, সেগুলো তুমি ফাইন্ড আউট করবা, করে ওইখান থেকে তুমি শুরু করবা, ঠিক আছে? আর সবচেয়ে বেস্ট হয় হচ্ছে তুমি একটা রুটিন ফলো করো, একটা রুটিন ফলো করে তোমার শুরু করা সবচেয়ে বেস্ট হবে। তো তোমাদের যদি রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 24 শুধুমাত্র সেকেন্ড টাইম আমাদের জন্য, শুধুমাত্র সেকেন্ড টাইম ডেডিকেটেড শুরু করা হবে, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ। তো এটা 14 তারিখে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু একদম 24 পর্যন্ত তোমাদের একটা রুটিনের ভেতরে রাখা হবে এবং 24 যেমন টাইপের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্ন দিয়ে তোমাদের এক্সামগুলো নেওয়া হবে। তো পরীক্ষার শেষে তোমাদের যদি প্রশ্নগুলো তুমি একবার রিভিশন করে দাও, এখান থেকে অনেকগুলো টাইপ তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবা। এবং আমরা এখানে তোমাদের যে প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে তুমি হয়তো বুঝবা না যে ছবিতে কেমন টাইপের প্রশ্নগুলো আসে, ঠিক আছে? অনেকে কিন্তু বুঝবা না যে ছবির জন্য আমি কোন টপিকগুলো বেশি করে পড়বো। তো তার জন্য কিন্তু আমাদের যে বিষয়ভিত্তিক টপিক অ্যানালাইসিস, এটা তোমাদের দিয়ে দিব। এই টপিক অ্যানালাইসিস পিডিএফটা তোমরা পেয়ে যাবা। এই পিডিএফে তোমাদের অধ্যায় ভিত্তিক কিন্তু দেওয়া আছে যে আসলে তোমাদের কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, বিগত 10 বছরের প্রশ্নগুলো এবং এই বছরে কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? তো একটা অধ্যায় যখন তুমি শুরু করবা তখন তুমি বুঝে যাবে যে আসলে কিভাবে তুমি ওই টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? তো ওইগুলো তুমি গুরুত্ব দিলা, তাহলে তোমার কিন্তু শুরু করার ক্ষেত্রে একটা যে প্রবলেমটা ফেস করো এটা হবে না। আর রুটিন ওয়াইজ যখন প্রশ্ন শুরু করো, পড়া শুরু করো, তো ধাপে ধাপে তুমি আস্তে আস্তে আগাইলা, তো তোমার কিন্তু প্রিপারেশন সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার মতো যারা অনেক সেকেন্ড টাইমার আছে তাদের সাথে বসে তুমি পড়াশোনা করতেছো, এটা তোমার কিন্তু অনেক হেল্পফুল হবে। পরবর্তী 3 মার্ক কিভাবে কাটা যাবে? তো এই যে 3 মার্ক, এই 3 মার্ক কাটা মানে কি, 3 মার্ক কভার করা মানে কি, তোমার যে ফার্স্ট টাইমার যারা আছে, তোমার ফার্স্ট টাইমার যারা আছে তাদের থেকে তোমাকে 3 মার্ক বেশি পাইতে হবে। যদি কাট মার্ক থাকে 75, তোমাকে পাইতে হবে 78। কেন? কারণ তোমার 3 মার্ক কিন্তু কেটে যাবে। তো তুমি যখন এই 3 মার্কের পিছে তোমার যদি সময় যদি ওদের থেকে একটু বেশি নাও, তাহলে কি তুমি 3 মার্ক কভার করতে পারবে? অবশ্যই না। যারা অলরেডি ফার্স্ট টাইম অর্থাৎ 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ, ওরা কিন্তু পড়াশোনা করতেছে এবং পড়ার ফ্লোর মধ্যে চলে আসছে এবং তারা কিন্তু অলরেডি অ্যাডমিশনে ঢুকে যাবে। তো তারাই কিন্তু অল্প সময়ের মধ্যে ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ আছে। আর তুমি কিন্তু এখানে অলরেডি তোমার অনেক
পরীক্ষা শেষ অনেক দিন আগে, একটা গ্যাপের মধ্যে তুমি আসো, তো তুমি কিন্তু অনেক জিনিস ভুলে গেছো, ঠিক আছে। বাট তোমার সামনে যে সময়টা আছে তুমি যদি একটু ভালো করে পড়তে পারো, ওদের থেকে তুমি সময় বেশি পাচ্ছ, তো যদি সময় বেশি পাও তোমার পড়াটাও কিন্তু ওদের থেকে বেশি হবে, তো তুমি কিন্তু খুব সহজে ওদের থেকে 3 মার্কটা বেশি কভার করতে পারো। এবং একটা বিষয় হচ্ছে 25-এর যে পরীক্ষা, এই 25-এর পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাস হচ্ছে, ঠিক আছে, শর্ট সিলেবাস। কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা হয়ে থাকে কি বলতো, ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে, প্রত্যেক বছরই এখানে ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে। তো তুমি যদি এই যে তোমার হাতে যে সময়টা পাচ্ছ, এই সময়ের মধ্যে তুমি যদি যে বাকি যে ফুল সিলেবাসের অধ্যায়গুলো, আমি ধরে নিলাম যে ফুল সিলেবাস থেকে 3টা প্রশ্ন আসলো, মিনিমাম 3টা প্রশ্ন তো আসলো, ঠিক আছে। তো এই 3টা প্রশ্ন তুমি পারলা, যে ফার্স্ট টাইমার সে পুনর্বার পড়ে নাই, সে পারলো না, তো তুমি 3 মার্ক কিন্তু আগাই গেলা। তো তুমি যদি একটু সময় যে হাতে আছে এই সময়টা কাজে লাগে ফুল সিলেবাসের অধ্যায়গুলো, যেগুলো থেকে বেশিরভাগই প্রশ্ন হয়, যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি, তো ফিজিক্সের যে তরঙ্গ চ্যাপ্টার, এই তরঙ্গ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে, তরঙ্গ থেকে প্রশ্ন আসে। রসায়ন যদি বলি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গণিত যদি বলি ফাংশন, ঠিক আছে। তো এই যে 3-4টা চ্যাপ্টার বলে তুমি কিন্তু আলটিমেটলি 3 মার্ক বেশি তুলতে পারতেছো। তো তোমাকে একটু টেকনিক্যালি বুঝতে হবে। যারা 25 ব্যাচ ওরা কিন্তু ফুল সিলেবাস পড়ার সময় পাবে না, কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তোমার সিলেবাস হবে শর্ট সিলেবাসে, তারা কিন্তু শুধুমাত্র 24 জন্য ফুল সিলেবাস পড়বে না, ওরা শর্ট সিলেবাসই পড়ে যাবে। তো তুমি এখানে কি করলা, শর্ট পড়লা, পাশাপাশি শর্টের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি পড়ে গেলা, তো তুমি কিন্তু আলটিমেটলি ওদের থেকে প্রিপারেশনটা বেশি নিতে পারছো। তো তোমাদের সময়টা এটা কাজে লাগাতে হবে। এই জন্য আমাদের এক্সাম ব্যাচগুলোতে আমরা ফুল সিলেবাসেই এক্সামগুলো নিব। এবং ফিজিক্সে যে শর্টের বাইরে থেকে যে অধ্যায়গুলো আছে ফিজিক্সের, ওইগুলোর ক্লাস তুমি কিন্তু পেয়ে যাও, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পেয়ে যাবা। তো ওইগুলো তুমি দেখে নিতে পারো একটা আইডিয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো 3 মার্কটা কাটার জন্য যে সময়টা পাচ্ছ এটা জাস্ট ভালো করে কাজে লাগাও। এই 3 মার্ক কেন, তুমি ওদের থেকে 5-6 মার্কও বেশি তুলতে পারবা, জাস্ট একটু টেকনিক্যালি কাজে লাগাও, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে কোন বই ভালো করে পড়তে হবে। তো 24 জন্য মোস্ট অফ দ্য টাইম তোমরা যদি দেখো যে প্রশ্নগুলা, বিগত বছরের প্রশ্নগুলা বা এই বছরের প্রশ্নগুলা, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপ রিপিট হয়ে থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইপ রিপিট হয়ে থাকে। তো তুমি যদি যে টাইপগুলো রিপিট হয় এগুলো অবশ্যই তোমাকে পারতে হবে, তাই না। তো যেগুলো সহজ প্রশ্ন আসছে বা রিপিটেড প্রশ্ন সেগুলো তোমাকে মাস্ট পারতেই হবে, কারণ এগুলো বাকিরাও পড়ে আসবে, তুমিও পড়ে আসবা। তো এই জিনিস তোমাকে ভুল করা যাবে না। তো এইটা কি করবা, টাইপ রিপিটের জন্য তোমার কি করতে হবে, প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক, তো এখন প্রশ্ন ব্যাংকটা ভাই কি কোনটা কিনবো, প্রশ্ন ব্যাংক তুমি যে কোনো একটা কিনতে পারো তোমার সুবিধা মতো। তুমি যদি চাও যে আমি চ্যাপ্টার ওয়াইজ আগাবো তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক কিনতে পারো, আর যদি চাও যে আমি ইয়ার ওয়াইজগুলো আগাবো তাহলে তুমি ইয়ার ওয়াইজ নিতে পারো। তো এই ক্ষেত্রে তোমার যে ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক এটা তোমার পরীক্ষার আগ মুহূর্তে রিভিশনের জন্য কাজে লাগবে, আর তুমি যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক এটা তোমাকে রেগুলার যে প্রিপারেশন সেটা নিয়ে কাজে লাগবে। যেহেতু তোমাদের এখন হাতে সময় আছে, তো তুমি কি করবা, প্রশ্ন ব্যাংকটা অধ্যায় ভিত্তিক নিবা, ঠিক আছে। এখন তুমি অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নাও, অধ্যায় ভিত্তিক নাও। আমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা তোমাদের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। ইয়ার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আসবে সেটা তোমাদের পরীক্ষার আগে আমরা পিডিএফ দিয়ে দেবো, তো ওখান থেকে রিভিশন দিতে পারবা। আর এখন তোমরা বাসায় পড়ার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করো। তো অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা কই পাবা, অধ্যায়ভিত্তিকের জন্য তোমরা এখান থেকে চবি নলেজ প্রশ্ন ব্যাংকটা অধ্যায়ভিত্তিক, ঠিক আছে, চবি নলেজ এই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করতে পারো, ঠিক আছে, এই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করতে পারো। তো এটা হচ্ছে অধ্যায়ভিত্তিক। বা তোমরা ফার্স্ট টাইমে তো অবশ্যই প্রশ্ন ব্যাংক নিছিলা, তো সেইগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে এটা করবা। এবং চবির যদি তুমি খুব একটা ভালো প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, একদম তোমার যদি প্রিপারেশন 100% ভালো মতো নিতে চাও, বিগত সালের প্রশ্ন যে শুধুমাত্র চবিতে আসছে সেগুলো রিপিট হয় তা কিন্তু না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়। তো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যে কাজটা করবা, যদি সবচেয়ে ভালো একটা রিপিটেড প্রশ্ন যতগুলো সবগুলো যদি অ্যান্সার করতে চাও তাহলে তুমি কি করবা, চবি প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, চবি প্লাস হচ্ছে ভার্সিটি ক যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা, ঠিক আছে। তো এটাতে তোমার কি হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো কভার হইলেই বাকি তুমি যখন অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা দিবা সেটা তোমার কিন্তু আলটিমেটলি কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসো মূল বই। তো মূল বই থেকে কি পড়তে হবে, মূল বই থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা থিওরি পার্টগুলো ভালো করে পড়বা, থিওরি পার্টটা তোমরা ফিজিক্সের মূল বই থেকে দেখে নিবা। সূত্র গাণিতিক প্রশ্ন সেগুলো তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ করলে এটা কভার হয়ে যাবে। কিন্তু তোমাদের মূল বইয়ের ক্ষেত্রে রসায়ন এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে ভালো একটা গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, রসায়ন এবং জীববিজ্ঞান। তো রসায়ন এবং জীববিজ্ঞান এই দুইটা সাবজেক্ট যদি মূল বই থেকে পড়ো তাহলে তোমার একদম 100% প্রিপারেশন এখানে হয়ে যাবে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে কোন বই পড়বা, জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি যেই বই এতদিন পড়ছো ওই বইটাই খুব ভালো মতো রিভিশন দাও, তাহলে এখান থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করো, কোশ্চেন ব্যাংক থেকে সলভ প্রশ্ন করো। কারণ দেখো রসায়ন এবং জীববিজ্ঞান এগুলো মূলত থিওরিটিক্যাল প্রশ্ন, যদি তোমার কমন না আসে তুমি কিন্তু এখানে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই সবগুলো পার্ট তোমাকে ভালো করে শেষ করতে হবে। তো জীববিজ্ঞানের দাগানো লাইনগুলো ভালো করে পড়ো, রসায়নের দাগানো লাইনগুলো ভালো করে পড়ো। ভাই কোন দাগানো লাইন পড়বো, যে কোনো দাগানো বই, মেডিকেলের যে দাগানো বই, ভার্সিটির দাগানো বই, যে কোনো একটা বই কালেক্ট করো, সেখান থেকে
ওইগুলো একটু ভালো করে দেখলেই মোটামুটি তোমার কভার হয়ে যাবে। আর এই যে কোন টপিকগুলো আমরা যে টপিক অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি, এই টপিক অ্যানালাইসিসের থেকে তোমরা রসায়ন জীববিজ্ঞানের যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ভালো রিভিশন দিতে পারবা, ঠিক আছে। এছাড়া তুমি চাইলে যদি নিজে থেকে প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা দেখো, কোশ্চেন ব্যাংক থেকে দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। একটা অধ্যায়ের দেখবা যে 5 থেকে 6টা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, ঠিক আছে। ওই টপিকগুলো যদি ভালো মতো ক্লিয়ার রাখা যায়, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু প্রবলেম হয় না, প্রশ্ন ঘুরাই দিলেও তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। প্রশ্ন রিপিট হবে না, কিন্তু কি টাইপটা রিপিট হবে। টাইপটা তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্ন টাইপ থাকলে আমার কিভাবে সলভ করতে হবে এবং কোন কনসেপ্টটা কাজে লাগবে, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এরপর আসো তোমাদের যে বাংলা ইংলিশের যে একটু কথা বলি, বাংলা ইংলিশে তোমাদের যে প্রবলেম হয় সেটা তোমাদের কেন হয়, কারণ বাংলা ইংলিশটা তোমরা পড়ার সময় পাও না। দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের কিন্তু বাংলা ইংলিশটা ম্যান্ডেটরি না, জাবিতে তোমার বাংলা ইংলিশ লাগে এবং চবিতে বাংলা ইংলিশ লাগে। তো সেই ক্ষেত্রে তোমাদের বাংলা ইংলিশে কিন্তু আলাদা পাস, এটা চবিতে তোমার দিয়ে দিছে, তো তোমাকে আলাদাভাবে পাস করতে হবে, তারপরে তুমি কিন্তু সাবজেক্ট পাবা, তাছাড়া তুমি কিন্তু ফেল। বাংলা অথবা ইংলিশে যে কোনো একটাতে ফেল করলে কিন্তু ফেল। তো তোমাকে কাজ করতে হবে প্রথম থেকেই তোমাকে বাংলা ইংলিশে ভালো করতে হবে। তো বাংলা ব্যাকরণ পার্টটা তুমি ভালো করে দেখবা এবং ইংরেজি ব্যাকরণ পার্টটাকে ভালো করে দেখবা, গ্রামার রুলসগুলো ভালো করে দেখবা। এবং এই বছর দেখো যে নতুন যে টাইপগুলো আসতেছে, আর কি টাইপ ইংরেজি থেকে আসতে পারে সেটা একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আর বাংলার ক্ষেত্রে বাংলার দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের যে তোমাদের যে গল্পগুলো একটু পড়লা, কবি পরিচিতিগুলো পড়লা, অর্থাৎ এখন থেকে যদি তুমি শুরু করতে পারো তাহলে তোমার ভালো মতো কিন্তু রিভিশন হয়ে যাবে। তো পরীক্ষার আগ দিক দিয়ে তোমরা অনেকে টেনশনে থাকো যে ভাই বাংলা ইংলিশ নিয়ে অনেকে বেশি, সবচেয়ে বেশি টেনশনে থাকো, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি প্রশ্ন সহজ আছে, এখানে কাটমার্কটা বেশি হয়ে যায়। যখনই প্রশ্ন সহজ হয়ে যাবে কাটমার্ক কিন্তু বেশি। তো তোমার কিন্তু একটা ডিফারেন্স তৈরি করবে বাংলা ইংরেজিতে। তুমি যদি এখন থেকে বাংলা ইংরেজিতে ভালো করতে পারো, এই যে তোমার যে 3 মার্ক এবং ফার্স্ট টাইমার থেকে যে তোমাকে একটু আগায় রাখতে হবে, সেটা তোমাকে কিন্তু হেল্প করবে বাংলা এবং ইংরেজি। এখন তুমি হাতে যে সময়টা পাচ্ছ, পর্যাপ্ত সময় পাচ্ছ, এই সময়টা তুমি বাংলা ইংলিশে একটু গুরুত্ব দিবা, ঠিক আছে। তো বাংলা ইংলিশে তুমি যদি ভালোভাবে একটা প্রিপারেশন তোমার কভার হয়ে যায়, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি ওদের থেকে ভালোভাবে কিন্তু কাজে লাগাইতে পারবা। এবার সব ফুল সিলেবাস পড়তে হবে না, ফুল সিলেবাস পড়ার গুরুত্ব তোমার কিন্তু আগেই বলে দিয়েছি, পরীক্ষা হয়ে থাকে ফুল সিলেবাস। এবং তুমি যদি নিজেকে আগায় রাখতে চাও, তাহলে অ্যাটলিস্ট তোমাকে ফুল সিলেবাসের যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, মনে করো আমাদের 60টা অধ্যায় টোটালে আছে, তো তার মধ্যে মিনিমাম 5টা অধ্যায় তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। এইভাবে দেখতে হবে যে কোন অধ্যায়গুলো অ্যাটলিস্ট পড়াই দরকার, যে মানে ওখান থেকে প্রশ্ন আসেই। যেমন তোমাকে ফিজিক্সে বললাম তরঙ্গ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই, তো তুমি ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টারটা ভালো করে পড়লা, ঠিক আছে। ওদিকে চৌম্বক ক্রিয়া দ্বিতীয় অধ্যায় থেকে চৌম্বক ক্রিয়া যে অধ্যায় 2টা আছে, ওই 2টা ভালো করে পড়লা। দেখা গেলো তোমার ওগুলা না পড়লেও অ্যাটলিস্ট জ্যামিতিক আলোক বিজ্ঞানটা ভালো করে পড়তে হবে, জ্যামিতিক আলোক বিজ্ঞান তরঙ্গ, এই 2টা পড়লে অনেক দেখা যায় প্রশ্ন চলে আসে। তো এইভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। বিগত বছর প্রশ্নগুলো দেখো যে কোন টপিক থাকে বা কোন অধ্যায়গুলো বেশি বেশি আসতেছে, ঠিক আছে। তো এই যে অ্যানালাইসিসগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। তোমাদের এক্সাম বেসে তুমি কিন্তু প্রায় 150+ লাইভ পরীক্ষা পাচ্ছ, একদম পরীক্ষা পর্যন্ত ধাপে ধাপে। রুটিন শেষ হবে, আবার রুটিন দিয়ে পরীক্ষা হবে, একটা রুটিন শেষ আবার পরীক্ষা দেওয়া হবে, ঠিক আছে। এবার তোমাদের আর্কাইভ এক্সাম, যেগুলা গত বছর হয়ে গেছে, সেই এক্সামগুলো আবার নতুন করে দিতে পারবা, তোমরা প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। তো অনেকগুলো এক্সাম তোমাদের হবে এবং পরীক্ষার পূর্বে তোমাদের সাজেশন ক্লাস থাকবে। এছাড়া কোশ্চেন ব্যাংক সলভ, অর্থাৎ ফিজিক্সের কোশ্চেন ব্যাংক সলভ দেওয়া আছে, যেগুলো শর্টের বাইরে, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। তো 14 তারিখে কিন্তু পরীক্ষা শুরু হবে। ফি কিন্তু তোমাদের হাতের নাগালে রাখা হচ্ছে, সেকেন্ড টাইমারদের। জানি এখানে তোমাদের হাতের অবস্থা ভালো না, তো একটা লম্বা টাইম 5-6 মাসের একটা এক্সাম বেসের কোর্স, মাত্র 250 টাকায় তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে। আর এক্সামগুলো হবে আমাদের যে পার্সোনাল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা এক্সামগুলো নিতে পারবে এবং এক্সামগুলো সুন্দর মতো সাজানো থাকবে, যখন খুশি তুমি ঢুকেই এক্সামগুলো দিতে পারবে, ঠিক আছে। আর এক্সামগুলো কিন্তু লাইভ হবে, মেরিট লিস্ট তুমি পাবা, ঠিক আছে। মেরিট লিস্ট তোমার ফোনে মেসেজ আকারে চলে যাবে, সলভ দেখতে পারবা, সব কিছু এখানে সুন্দর মতো সাজানো থাকবে। যারা ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং ছবি নিয়ে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমি সেখানে জানানোর চেষ্টা করবো। আর এক্সাম বেসে দ্রুত ভর্তি হয়ে যাবে, এটা তোমার জন্য যারা ছবিতে পরীক্ষা দিবা তাদের জন্য একটা বেস্ট একটা সলিউশন হতে যাচ্ছে, ঠিক আছে। তো সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আল্লাহ হাফেজ।